প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বেশ কিছুদিন বাদে আবারও তোমাদের সামনে জিওগ্রাফির অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত। এই জিওগ্রাফির অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। তোমাদের আজকে আলোচনা হবে নবম শ্রেণীর খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে। অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে তোমাদের বিশেষ করে পড়ানো হবে পশ্চিমবঙ্গের রেফারেন্সে, যেহেতু তোমাদের সিলেবাসে পশ্চিমবঙ্গই আঞ্চলিক ভূগোল হিসেবে বর্ণনা করা হয়েছে। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে বা বলতে কি বোঝো? আসলে কাজ, যখন কোনো প্রকার আমরা যখন অর্থ উপার্জনের জন্য যখন কোনো প্রকার কাজকর্মগুলো করে থাকি, সে যেমনই হোক না কেন, সেই সমস্ত কাজকর্মগুলোকে বলা হয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো কিসের সঙ্গে রিলেটেড? যেমন ধরো উৎপাদন করা, সে কৃষিকাজ হতে পারে বা মাছ শিকার হতে পারে, যাই হোক না কেন, উৎপাদন, সেটাকে বিক্রি করা বা বিনিময় করা, পরিষেবা দেওয়া বা কারো বাড়িতে গিয়ে কোনো রকম পরিশ্রম করা ইত্যাদি কাজকর্ম। বা এমন হতে পারে যে একজন সে ড্রাইভার হতে পারে, একজন নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, এমনকি উচ্চপদস্থ কর্মচারীও হতে পারে। এরা যে সমস্ত কাজকর্মগুলো করে থাকে, এই সমস্ত কাজকর্মগুলোকেই বলা হয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটি। তো আজকে তোমাদের পড়ানো হবে কৃষিকাজ সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হয় এগ্রিকালচার। এই কৃষিকাজ কি? আসলে কর্ষণ কথাটি থেকে কৃষি কথাটি এসেছে। কর্ষণ মানে কি? জমিতে চাষ করা বা লাঙল দেওয়া। সংকীর্ণ বা সহজ অর্থে বলা হয় কৃষিকাজ হচ্ছে যে জমি থেকে কোনো কিছু উৎপাদন করাকেই বলা হয় কৃষিকাজ। শুধুমাত্র জমি থেকে উৎপাদন করার মধ্যে অন্তর্ভুক্ত থাকে না কৃষিকাজ, এর সঙ্গে আরো সংযুক্ত হয়ে যায়, যেমন পশু শিকার করা, মৎস্য শিকার করা, মধু সংগ্রহ করা, এই কাঠ সংগ্রহ করা বন জঙ্গল থেকে, এই সমস্ত কার্যকলাপগুলো কিন্তু চলে আসে কৃষিকাজের ভেতরে। তারপরে মাছ চাষ করা, এটাও কিন্তু এক প্রকারের কৃষিকাজের মধ্যেই চলে আসে। কৃষিকাজ হচ্ছে এমনই একটা কাজ যাকে বলা হয় প্রাথমিক কার্যকলাপ বা প্রাইমারি অ্যাক্টিভিটি। এই প্রাইমারি অ্যাক্টিভিটি যে সমস্ত শ্রমিক করে থাকে বা যারা এই প্রাইমারি অ্যাক্টিভিটিতে বা প্রাথমিক ক্রিয়াকলাপে যুক্ত, এদের বলা হয় রেড কালার ওয়ার্কার বলা হয়। তো পশ্চিমবঙ্গের কৃষিকাজ সম্পর্কে আমরা আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের কৃষিকাজের প্রথমেই একটু বৈশিষ্ট্য সম্পর্কে বলি, যে পশ্চিমবঙ্গের কৃষিকাজের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। কিরকম? তোমরা হয়তো যারা কৃষি জমিতে যারা কাজ করো বা কাজ করে দেখেছো, একটু খেয়াল করলেই হবে, দেখবে আমাদের পশ্চিমবঙ্গের কৃষি জোটগুলো খুবই ছোট ছোট। তার কারণ উত্তরাধিকার সূত্রে বন্টন। এটা একটা বৈশিষ্ট্য কৃষিকাজে। আমাদের কৃষিকাজে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্য শস্যের প্রাধান্য। আমরা যে খাদ্যগুলো বিশেষ করে প্রতিনিয়ত খাই, যেমন ধান, গম, এই সমস্ত শস্যেরই প্রাধান্য। এটা একটা বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। তারপরে দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গের মাথাপিছু জমির পরিমাণ খুবই কম। এই জন্য মানুষ একই জমিকে বছরে কয়েকবার চাষ করে থাকে, যাকে বলা হয় নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ। নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ পশ্চিমবঙ্গে করা হয়ে থাকে। তারপরে পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকগুলো রয়েছেন, এরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজস্ব ভরণ পোষণ চালানোর জন্য কৃষিকাজগুলো করে থাকে। এই জন্য কৃষিকাজটাকে বলা জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজও বলা হয়ে থাকে, বা জীবিকা অর্জনের জন্য, কেবলমাত্র ভরণ পোষণের জন্য নিজস্ব। আর
এই কতগুলি বৈশিষ্ট্য, তারপরে কতগুলি যেমন কৃষি, পশ্চিমবঙ্গের কৃষিকাজে পশু শক্তির ব্যবহার বেশি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার খুবই কম। এইগুলো মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের মানে আমাদের কৃষিকাজের বৈশিষ্ট্য। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। মৌসুমী বায়ু যে বস্তু ভালো ঠিক টাইমে আসে, যে বর্ষাকালীন মৌসুমী বায়ু, যেটাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়, এর উপরে কিন্তু নির্ভরশীল। যদি ঠিক টাইমে আসে তাহলে ফসল ভালো হয়, ঠিক টাইমে না আসলে খরা হয়ে যায়, খরা হয়ে গেলে ফসল উৎপাদনের পরিমাণ কিন্তু কমে যায়। এবার আসি যে পশ্চিমবঙ্গের যে ফসলগুলো রয়েছে এদের শ্রেণী বিভাগ, এইগুলো তোমাদের নবম শ্রেণীতেও দরকার, দশম শ্রেণীতেও খুবই দরকার। তো প্রথমেই দেখো আমি কতগুলি শ্রেণী বিভাগ করে দিয়েছি। প্রথম চারটে ব্যবহার অনুসারে শ্রেণী বিভাগ। তোমাদের হয়তো কিছু কিছু বইতে তিনটে দেখতে পাবে, একটা এক্সট্রা, এটা হয়তো মানে তোমাদের বইগুলোতে নাও থাকতে পারে, তন্তুজ ফসল কিন্তু দশম শ্রেণীতে তোমরা পেয়ে যাবে। তারপরে ঋতুভিত্তিক অনুসারে শ্রেণী বিভাগ করা হয়েছে, এগুলো একের পর এক বলছি, মন দিয়ে শোনো। খাদ্য ফসল। খাদ্য ফসল কি? খাদ্য ফসল কাকে বলে? যে সমস্ত ফসলগুলো প্রাচীন কাল থেকে মানুষ ব্যবহার করে আসছে, চাষবাস করে আসছে, এইরকম ধরনের ফসলগুলোকে বলা হয় খাদ্য ফসল। এইগুলোকে আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি, সব থেকে বেশি পরিমাণে খেয়ে থাকি। যেমন ধান, গম, যব, মিলেট, এইরকম ফসলগুলোকে বলা হয়। যেমন ধান, গম, যব, মিলেট, এই সমস্ত ফসলগুলোকে বলা হয় খাদ্য ফসল। এরপরে আসি বাগিচা ফসল। বাগিচা ফসল মানে কি? বাগিচা তৈরি করা। ফসল উৎপাদনের জন্য প্রথমেই বিস্তৃত বা বড় আকারে বাগিচা তৈরি করতে হয় বা বাগান তৈরি করতে হয়। যে সমস্ত ফসলগুলো বাগিচার মাধ্যমে চাষ করা হয় বা ফসল উৎপাদনের জন্য বড় আকারে বিস্তীর্ণ জমিতে প্রথমে বাগিচা তৈরি করতে হয় বা বাগিচার মাধ্যমে চাষ করা হয়, এমন ধরনের ফসলগুলোকে বাগিচা ফসল বলে। বাগিচা ফসলের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ, রয়েছে চা, তারপরে রয়েছে রবার, তারপরে রয়েছে কফি রয়েছে, এছাড়াও কলা রয়েছে। এই সমস্ত ফসলগুলো কিন্তু বাগিচা ফসলের অন্তর্ভুক্ত। তারপরে দেখো অর্থকারী ফসল। অর্থকারী ফসল মানে কি? অর্থ মানে বুঝতেই পারছো টাকা। যে সমস্ত ফসলগুলো কৃষক বেশিরভাগ ক্ষেত্রে বা পূর্ণভাবে ফসলটাকে নিজে ব্যবহার না করে বিক্রি করে পয়সা উপার্জনের উদ্দেশ্যে ফসলগুলো চাষ করে থাকে, যেমন পাট, তারপরে তৈলবীজগুলো, পাট, তৈলবীজ, এই চাটাও চলে আসে অর্থকারী ফসলের ভিতরে। তারপরে কফিটাও চলে আসবে অর্থকারী ফসলের ভিতরে। ভারতের প্রধান অর্থকারী ফসল কিন্তু চা, আবার পাটও রয়েছে। এই ধরনের ফসলগুলোকে বলা হয় অর্থকারী ফসল। আবার বলছি, যে সমস্ত ফসলগুলো কৃষক তার নিজস্ব ব্যবহারের উদ্দেশ্যের জন্য ব্যবহার না করে কেবলমাত্র পয়সা উপার্জনের জন্য বা অর্থ উপার্জনের জন্য কৃষি কাজগুলো করে থাকে, এমন ধরনের এই যে ফসলগুলোকে বলছে অর্থকারী ফসল। তারপরে দেখো তন্তুজ ফসল। তন্তুজ ফসল মানে কি? এমন কিছু ফসল রয়েছে যাদের বা যেগুলোর আমরা প্রধানত আঁশ ব্যবহার করি, আঁশটাকে বা তার ছালটাকে আমরা ব্যবহার করে থাকি, এমন ধরনের ফসলগুলোকে বলছে তন্তুজ ফসল। যেমন পাট, তারপরে রয়েছে তুলো, পাটের আমরা ছালটাকে ছাড়িয়ে ব্যবহার করি,
কার্পাস বা তুলো, এটা কার্পাস বলতে পারো, কার্পাস তুলো একই কথাই। কার্পাস প্রধানত তুলোটাকেই ব্যবহার করা হয়। যে সমস্ত ফসলের আমরা আঁশ বা ছালকে ব্যবহার করে থাকি এমন ধরনের ফসলগুলোকে তন্তুজ ফসল বলা হয়। যেমন পাট, তুলো বা কার্পাস এই তন্তুজ ফসলের উদাহরণ। এই ফসলগুলো কিন্তু দশম শ্রেণীতেও থাকবে, তোমরা ভালো করে পড়বে। দেখো ঋতু, এইগুলো কিন্তু ব্যবহার অনুসারে শ্রেণী বিভাগ, এই চারটে গেল। তারপরে দেখো ঋতু অনুসারে শ্রেণী বিভাগ। যে ফসলগুলো আমাদের পশ্চিমবঙ্গে করা হয় সেগুলো যে বিভিন্ন ঋতুতে করা হয়। এই ঋতুভিত্তিক অনুসারে বা ঋতুর উপর নির্ভর করে ফসলগুলো কিন্তু 3 প্রকারের। প্রথমেই দেখো খারিফ শস্য। এই খারিফ শস্যগুলো চাষ করা হয় বর্ষাকালে, মৌসুমী বায়ুর উপর নির্ভর করে। বর্ষাকালটা কখন? আমাদের এখানে জুন, জুলাই, আগস্ট। বিশেষ করে জুন জুলাই মাসে বা বা বাংলা যদি বলো আষাঢ় শ্রাবণ মাসে বর্ষার পরিমাণটা বৃদ্ধি পায়। এই সময় যে সমস্ত ফসলগুলো হয় সেই সমস্ত ফসলগুলোকে বলা হয় খারিফ শস্য। খারিফ শস্যগুলো লাগানো হবে জুন জুলাই মাসে, আর কেটে নেওয়া হয় অক্টোবর নভেম্বরের দিকে। এই সমস্ত ফসলগুলো কিন্তু কেটে নেওয়া হয়। আর এই ফসলের পরিমাণটাই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। এই সময় চাষ করা হয় ধান, আমন ধান, তারপরে পাট, আমন ধান, পাট, তারপরে ভুট্টা, এইরকম ফসলগুলো কিন্তু চাষ করা হয়। পরীক্ষাতে আসতেই পারে খারিফ শস্য কাকে বলে। যে সমস্ত শস্যগুলো বর্ষাকালে, বর্ষার শুরুতে আষাঢ় শ্রাবণ মাসে বা জুন জুলাই মাসে রোপণ করা হয়, এই ফসলগুলোকে বলা হয় খারিফ শস্য বা খারিফ ফসল। উদাহরণ দিবে আমন ধান, পাট, এইরকম উদাহরণ দিলেই হবে। তারপরে দেখো রবি শস্য বা রবি ফসল। রবি শস্যগুলো চাষ করা হয় শীতকালীন ফসল। এইগুলো নভেম্বর ডিসেম্বর মাসে লাগানো হয়, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে লাগানো হয়, একদম শীতকালে। আর গ্রীষ্মের শেষের দিকে এই সমস্ত ফসলগুলোকে কেটে নেওয়া হয়। তো এই সময় লাগানো নভেম্বর ডিসেম্বর মাসে বা শীতকালের শুরুতে যে সমস্ত ফসলগুলো লাগানো হয় সেটা তার প্রধান হচ্ছে গম, তারপরে রয়েছে বোরো ধান, তারপরে আরো রয়েছে বিভিন্ন প্রকারের শাকসবজি, যেমন আলু, পটল, তারপরে লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি। তোমরা দেখবে যে শীতকালেই বেশিরভাগ সবজি কিন্তু চাষ করা হয়ে থাকে। তো এই প্রধান হচ্ছে গম। যদি একটি রবি ফসলের উদাহরণ চাই তাহলে তোমরা সবসময় কিন্তু এই গমটাকে দিয়ে থাকবে। যেমন পশ্চিমবঙ্গে শীতকালেই গমের চাষ করা হয়, অথচ বিশ্বে কিন্তু 2 রকমের গমের চাষ রয়েছে, একটা গ্রীষ্মকালীন গম, আবার শীতকালীন গম। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই গমটা চাষ করা হয় শীতকালে, এই জন্য পশ্চিমবঙ্গের জন্য এই গম হচ্ছে রবি ফসল। তারপরে দেখো জায়িদ শস্য। এই জায়িদ শস্যগুলো চাষ করা হয় গ্রীষ্মের শুরুতে। গ্রীষ্মের শুরুটা কখন? যদি আমরা বাংলায় বলতে যাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর যদি ইংরেজিতে মাসগুলো বলি তাহলে হবে এপ্রিল মে। এই মাসগুলোতে প্রথমে ফসলগুলোকে লাগানো হবে, তারপরে এই ফসলগুলো কেটে নেওয়া হবে। বাংলাতে যদি বলতে যাই আশ্বিন কার্তিক মাসের দিকে এই ফসলগুলো কেটে নেওয়া হয়।
তো এই ফসলগুলো কি কি ফসল? এই ফসলগুলো বাদাম, তারপর আউশ ধান, এই সময় কিন্তু ভুট্টাও হয়ে থাকে। ভুট্টাটা এখন কিন্তু সারা বছরই হয়, সারা বছরই মানুষ চাষ করছে। এই সময় ভুট্টা চাষও হয়ে থাকে। যে সমস্ত ফসলগুলো গ্রীষ্মের শুরুতে এপ্রিল মে মাসের দিকে রোপণ করা হয়, আর বর্ষার মাঝামাঝি সময়ে এইগুলোকে, বর্ষার শুরুতে, অ্যাকচুয়ালি বর্ষার শুরুতে এগুলোকে কেটে নেওয়া হয়। এই ধরনের ফসলগুলোকে বলা হয় জায়দ শস্য। জায়দ শস্যের উদাহরণ বাদাম, আউশ ধান। যাই হোক, এই বিভিন্ন প্রকার ফসলগুলি সম্পর্কে আমরা জানলাম। একটা প্রশ্ন হয়তো হতেই পারে যে পশ্চিমবঙ্গের কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো, এই পশ্চিমবঙ্গের কৃষিকাজের কিছু অসুবিধে। পশ্চিমবঙ্গের কিছু কৃষিকাজের অসুবিধে রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের 1 নম্বরে জমির আয়তনগুলো খুবই ছোট, ক্ষুদ্র জোর। তারপরে পেশি শক্তির ব্যবহারটা বেশি, পশু শক্তির ব্যবহার বেশি। পেশি শক্তি আর পশু শক্তি, পেশি শক্তি মানে হচ্ছে মানুষের পরিশ্রম, পশু শক্তি মানে হচ্ছে মোষ, তারপরে মহিষ, তারপরে বলদ, এইগুলো দিয়ে চাষ করা, এটা একটা সমস্যা এখন। তারপরে আধুনিক কৃষি যে যন্ত্রপাতির ব্যবহার রয়েছে সেটা কিন্তু খুবই কম। তারপরে আমাদের এই জনসংখ্যার চাপ বেশি পশ্চিমবঙ্গের কৃষিতে, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে আধুনিক যে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হয়, রাসায়নিক সার আর কীটনাশক, এইগুলোর ব্যবহারটাও কিন্তু বিজ্ঞানসম্মত নয়। আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষি বা কৃষক এরা কিন্তু অনেকটাই অনভিজ্ঞ। এইরকম প্রশ্নগুলো আসতেই পারে পরীক্ষাতে। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ধান। এই ধান সম্পর্কে বিস্তৃত আলোচনা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এই ধানের বিজ্ঞানসম্মত নাম তোমরা জানো, ওরাইজা স্যাটিভা। এই ধানই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ফসল। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান ভারতে। ভারতের প্রায় 20% ধান এই পশ্চিমবঙ্গে উৎপাদন করে থাকে। প্রথমে আসি এই ধানের প্রকার সম্পর্কে। ধান কত প্রকারের হয়? ঋতুভিত্তিক অনুসারে ধান কিন্তু 3 প্রকার, যেটা আগে তোমাদের বলা হয়েছে। 1 নম্বর আউশ ধান। আউশ ধান, এই ধানটা কখন লাগানো হয়? এটা কিন্তু জায়দ শস্য। এটা লাগানো হয় এপ্রিল মাসে, এপ্রিল মে মাসে। গ্রীষ্মকালীন ধান, এটা হচ্ছে গ্রীষ্মকালীন ধান। গ্রীষ্মকালীন ধান। তারপরে আমন ধান। এই ধানটা লাগানো হয় বর্ষাকালে। আষাঢ় শ্রাবণ মাসের দিকে। তারপরে রয়েছে বোরো ধান, এটা লাগানো হয় শীতকালে। এটা আগে তোমরা জানলে। এই 3 প্রকারের ধান কিন্তু পশ্চিমবঙ্গে চাষ করা হয়, যার ভিতরে এই আমন ধান সব থেকে বেশি পরিমাণে চাষ করা হয়। আর এই আমন ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে বর্ধমান জেলা, বর্তমানে পূর্ব
পূর্ব বর্ধমান জেলা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। আর সামগ্রিক ধান উৎপাদনে পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে এই জেলার মধ্যে এই বর্ধমানই ধান উৎপাদনে প্রথম স্থান। এই জন্য বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। ধানের গোলা বলা হয়। তোমরা নোট করে রাখবে, এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষাতে এসে থাকে, নবম শ্রেণীতেও আসতে পারে, দশম শ্রেণীতেও আসতে পারে। এই ধান পশ্চিমবঙ্গের সর্বত্র উৎপাদিত হলেও আমাদের যে 23টা জেলা রয়েছে 23টা জেলার মধ্যে 22টা জেলাতেই কম বেশি কিন্তু ধান চাষ হয়। আর 22টা জেলাতে হলেও এই পূর্ব বর্ধমান জেলা, এর বর্তমান নাম কিন্তু পূর্ব বর্ধমান জেলা, এই পূর্ব বর্ধমান জেলাতে কিন্তু সব থেকে বেশি ধান চাষ করা হয়। এই জন্যই তাই পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। এছাড়াও ধান চাষ হয় বীরভূম জেলায়, হুগলি জেলায়, নদিয়া জেলায়, মুর্শিদাবাদ জেলায়, মালদা জেলায়, 24 পরগনা জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা উভয়তেই হয়। এই সমস্ত জেলাগুলিতে একটু ধান চাষে উত্তর 24 পরগনা, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলিতেও মানে যথেষ্ট পরিমাণে ধানের চাষ করা হয়। এই ধান গবেষণাগার রয়েছে পশ্চিমবঙ্গে একটি। ধান যেহেতু চাষ প্রচুর পরিমাণে হয়, ধান গবেষণাগার রয়েছে পশ্চিমবঙ্গে একটি, হুগলি জেলা চুঁচুড়াতে রয়েছে। চুঁচুড়াতে, হুগলি জেলাতে রয়েছে এটা ধান গবেষণাগার। এটা পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার। এই প্রশ্নটা পরীক্ষাতে আসতেই পারে যে পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায়? হুগলি জেলা চুঁচুড়াতে রয়েছে। হয়তো ভারতের ধান গবেষণাগার আসবে না পরীক্ষাতে, তো জেনে রাখো কটক, উড়িষ্যার কটক, উড়িষ্যাতে কটক, উড়িষ্যার কটক শহরে যেখানে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এই উড়িষ্যার কটক শহরে রয়েছে ভারতের ধান গবেষণাগার। আর পৃথিবীর ধান গবেষণাগারটি রয়েছে ম্যানিলাতে। ম্যানিলা এটা হচ্ছে ফিলিপিন্স নামে একটি দেশ রয়েছে। এই ফিলিপিন্স নামক দেশে, ফিলিপিন্সের রাজধানীর নাম ম্যানিলা, ম্যানিলাতে রয়েছে। এবার যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মার্কের অথবা 3 মার্কের তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এই প্রশ্নটা দশম শ্রেণীতেও আসতে পারে, আবার নবম শ্রেণীতেও আসতে পারে, উভয় শ্রেণীতেই কিন্তু আসতে পারে। যে ধান চাষের অনুকূল পরিবেশ, যে পশ্চিমবঙ্গের বিশেষ করে আজকে শেখানো হবে পশ্চিমবঙ্গের রেসপেক্টে, যে পশ্চিমবঙ্গের যে ধান উৎপাদিত হয় তার অনুকূল পরিবেশগুলো কি 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 অনুকূল পরিবেশ আছে বলে পশ্চিমবঙ্গে ধান চাষ হয়। এই অনুকূল পরিবেশগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি আছে? প্রথমে আছে জলবায়ু। জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ুটার নাম কি? উষ্ণ আর্দ্র, কিছুটা ক্রান্তীয় কিছুটা উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু যদি থাকে তাহলে কিন্তু ধান চাষ ভালো হয়। এখানে জলবায়ুটার নাম তোমরা লিখতেও পারো অথবা নাও লিখতে পারো, লিখলে এই প্রশ্নের মান কিন্তু বেড়ে যায়। ধান হচ্ছে একটি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু ফসল। এই জলবায়ুর ভিতরে আছে উষ্ণতা। উষ্ণতা জেনারেলি
ভারতে যে পশ্চিমবঙ্গে যেহেতু শীতকালেও ধান চাষ করা হয়, গ্রীষ্মকালেও করা হয়, বর্ষাকালেও করা হয়, এই জন্য ধান চাষের জন্য উষ্ণতা প্রয়োজন 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টগুলো কিন্তু ভুল হলে চলবে না, ঠিক যেই রকম রয়েছে ঠিক সেই রকমই দিতে হবে। হ্যাঁ, কেউ যদি এভাবে করে যে 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু হয়ে যাবে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে। তারপরে রয়েছে দ্বিতীয় নম্বরে এই জলবায়ু রয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণটা কতটা লাগবে? আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম হয়, তবে সর্বত্র গড় যদি দেখা যায় তাহলে 150 সেন্টিমিটার থেকে বেশি, প্রায় 200 সেন্টিমিটারের কাছাকাছি। ধান চাষের অনুকূল পরিবেশ পশ্চিমবঙ্গে ধান চাষ করতে গেলে কমপক্ষে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের দরকার হয়। 100 থেকে 200 সেন্টিমিটার মাঝামাঝি যে কোনো রকমের বৃষ্টিপাত হলেই ধান চাষ কিন্তু হয়। আর পশ্চিমবঙ্গে 100 থেকে 200 সেন্টিমিটার মাঝামাঝি বৃষ্টিপাত হয়ে থাকে। সর্বত্র জেলাতেই কিন্তু 100 সেন্টিমিটার থেকে বেশি বৃষ্টিপাত হয়। এই জন্য প্রত্যেকটা জেলাতেই ধান চাষ করা হয়। তাছাড়াও রয়েছে আর্দ্রতা। তোমরা জানো ধান হচ্ছে একটি তৃষ্ণার্ত ফসল। ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। ধানে প্রচুর পরিমাণে জল লাগে। তোমরা জানো ধান যখন চারা গাছ অবস্থায় থাকে তখন প্রায় 20 সেন্টিমিটার জল সবসময় ধানের গোড়ায়, ধান গাছের গোড়ায় বা চারা গাছের গোড়াতে কিন্তু জমিয়ে রাখতে হয়, প্রায় 1.5 মাসের কাছাকাছি। এই জন্য ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। ধানকে আরেকটা বলা হয় মৌসুমী ফসল। মৌসুমী ফসলও বলা হয়, যেহেতু মৌসুমী বায়ুর উপর নির্ভর করে এই ধান চাষ করা হয়, তাহলে ধানকে মৌসুমী ফসল বলা হয়, তৃষ্ণার্ত ফসল বলা হয়ে থাকে। তো আর্দ্রতা কিন্তু খুব বেশি দরকার হয়। উষ্ণ আর্দ্র জলে বাষ্পযুক্ত আবহাওয়া লাগে, বেশি উষ্ণ আর্দ্র জলীয় বাষ্পযুক্ত আবহাওয়া দরকার। কিন্তু আবার যখন ধান পাকার মুহূর্তে আছে তখন কিন্তু কিছুটা রোদ ঝলমলে শুষ্ক বাতাসের প্রয়োজন হয় শেষের দিকে। প্রাকৃতিক পরিবেশের ভিতরে এই জলবায়ু ছাড়াও আরো রয়েছে মাটি। এই মাটি কেমন দরকার হয়? মাটিটা দরকার হয় উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি। উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি। তারপরে আরেকটা পয়েন্ট রয়েছে ভূমিরূপ। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সমভূমি। এই সমভূমিগুলি গঠিত হতে সাহায্য করেছে গঙ্গা এবং তার উপনদীগুলি। তো এই ভূমিরূপটা হবে সমতল ভূমিভাগ। যে অংশটুকু বলা হয় নদীর পলি দ্বারা গঠিত সমভূমি। আর বদ্বীপ সমভূমি, যেহেতু পশ্চিমবঙ্গে বদ্বীপ সমভূমিতেও ধান চাষ করা হয়ে থাকে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও আরো রয়েছে কিছু অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক মানে বুঝতে পারছো টাকা পয়সার ব্যাপারে। অর্থনৈতিক পরিবেশের ভিতরে আছে শ্রমিক। তোমরা জানো ধানের চারা গাছ প্রথমে তোলা থেকে শুরু করে নিয়ে ধান গাছের যে পরিচর্যা রয়েছে, ধান লাগানো থেকে শুরু করে ধানের বিভিন্ন আগাছা পরিষ্কার করা, এ থেকে প্রচুর পরিমাণ, তারপরে কাটার সময়ও লাগে, প্রচুর পরিমাণ শ্রমিকের দরকার হয়। তারপরে জলসেচের দরকার হয়। মৌসুমী বায়ুর উপর নির্ভর করে যে ধানটা হয় তাতে জলসেচ কম দরকার হয়, কিন্তু যে আউশ ধানটা চাষ করা হয় গ্রীষ্মকালে, শীতকালে যে ধান চাষ করা হয় সেইগুলোতে জলসেচের দরকার হয়। উচ্চ ফলনশীল বীজ, তারপরে রাসায়নিক সার, কীটনাশক এইগুলো দরকার হয়। যাই হোক,
এই প্রশ্নটা কিন্তু 5 মার্কের করে পড়বে বড়। এই পয়েন্টগুলো অর্থনৈতিক পরিবেশের পয়েন্টগুলো ঠিক এইভাবেই বানাবে। থাকবে শ্রমিক, তারপরে জলসেচ, তারপরে মূলধনও দরকার হয়, মূলধন, যথেষ্ট মূলধন দরকার হবে, মূলধন একটা পয়েন্ট। তারপরে আরেকটা যে শ্রমিক, এই কীটনাশক রাসায়নিক সারের ব্যবহার, এই পয়েন্টটা দিতে পারো তোমরা, ওই ভালো পয়েন্ট। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।